নমস্কার, গ্লোরি ফ্যান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু ইরান বর্তমান বিশ্ব অর্থনীতির চালক হিসাবে কাজ করছে। বিগত কয়েকদিন ধরে ইরান যুদ্ধ, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আকার নিয়েছে। সরাসরি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ইরান আমেরিকা ও ইসরায়েলের বিমান অভিযানের প্রতিক্রিয়া হিসাবে সমগ্র অঞ্চল জুড়ে সামরিক ও অসামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ শুরু করেছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং এখন বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। যদি এই যুদ্ধ খুবই শীঘ্রই প্রশমিত না হয় তাহলে বিশ্বজুড়ে তেলের দাম প্রতি ব্যারল $150 পর্যন্ত হতে পারে। এটি বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ইরান যুদ্ধ বা ইরান ইতিমধ্যে কিভাবে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছে এবং এটা কতটা খারাপ দিকে যেতে পারে তা আমরা এইখানে আলোচনা করব। তবে এটা আলোচনার আগে আমি প্রথমে কনগ্রাচুলেট করতে চাই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। কনগ্রাচুলেশন ইন্ডিয়ান ক্রিকেট টিম, পরপর দুবার ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য। ইন্ডিয়া ক্রিকেট টিম থেকে একটা শিক্ষা নেওয়ার আছে এবং সেই শিক্ষাটা নেওয়া জরুরি। কি না, কি করে কোনো ভালো বা মহৎ উদ্দেশ্য সার্থক লাভ করে বা সফলতা লাভ করে। কোনো ভালো বা মহৎ উদ্দেশ্য কাজকে সাফল্যমণ্ডিত করতে তার পেছনে পড়ে থাকতে হয় বা লেগে থাকতে হয়। নিরলস প্রচেষ্টা এর করলে সফলতা আসবেই আসবে। বাঙালি যুব সমাজের কাছে আমি আবেদন করব এইটাকে আমাদের গভীরভাবে এই ইন্ডিয়া টিমের এই জার্নিটা আমাদের লক্ষ্য করা উচিত এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যে কোনো পরীক্ষা যেমন বিসিএস, আইএএস, আইপিএস এইসব পরীক্ষা এছাড়াও বিভিন্ন প্রফেশনাল এক্সাম, প্রফেশনাল ফিল্ডেও লেগে থাকতে হয় সাফল্য লাভ করবার জন্য। কন্টিনিউয়াস লেগে থাকতে হয়, তাতে তার পুরনো রেকর্ড, পাস্ট রেকর্ড ভুলে যেতে হয়। পাস্ট রেকর্ড যদি খারাপও থাকে সে তাহলেও, যদি খারাপও হয় তাহলেও সেটা কন্টিনিউয়াস প্রচেষ্টার দ্বারা তার কাকে ওভারকাম করা যায়। প্রফেশনাল ফিল্ড বা যে কোনো ফিল্ডে দেখলে দেখা যায় যে 10% লোক সাকসেস লাভ করে। যেমন যদি টোটাল ভারতবর্ষে যত চার্টার অ্যাকাউন্ট তার 10% লোক টপ রয়েছে, তারা উন্নতির শিখরে পৌঁছেছে। ডাক্তারদেরও যত ডাক্তার আছে ভারতবর্ষে তার 10% ডাক্তার উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তো আমাদের লক্ষ্যমাত্রা এমন স্থির করতে হবে যে আমাদের লক্ষ্য এমন স্থির করতে হবে আমাদের 10%-এর মধ্যে পৌঁছাতে হবে। এর জন্য নিরলস প্রচেষ্টা, নিরলস চেষ্টা এর মধ্যে থাকতে হবে। ধন্যবাদ, কনগ্রাচুলেশন ইন্ডিয়ান টিম। এখন আমরা আমাদের বর্তমান প্রতিবেদনের ওপর আসি। ইরান যুদ্ধে আমি যে বললাম যে ইরান বর্তমানে কি করছেন, বিশ্ব অর্থনীতির চালক হিসাবে কাজ করছে বা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছে। কিভাবে ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতি তিনটি বড় ক্ষেত্র ব্যাপকভাবে প্রভাবিত করেছে। প্রথমত জ্বালানির বাজারকে প্রভাবিত করেছে, দ্বিতীয়ত খাদ্যের বাজারকে প্রভাবিত করেছে এবং তৃতীয়ত হচ্ছে আর্থিক বাজারকে প্রভাবিত করেছে। জ্বালানি বাজার কি না, গত সপ্তাহে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং বিশেষ করে যখন মনে হচ্ছে এটি দীর্ঘস্থায়ী হতে পারে, তখন থেকে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে গেছে। তেলের বাজারে অস্থিরতা, মূল্যবৃদ্ধি ব্যাপক পরিমাণে হয়েছে, রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শেষ 10 দিনে আমরা যদি দেখি তাদের ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারলে 58 থেকে আজকের $116, এই 10 দিনে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 10 দিনের মধ্যে ডবল দাম বৃদ্ধি পেয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। যুদ্ধের কারণে বিশ্বের মোট অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রায় 1/5 অর্থাৎ 20% স্থগিত হয়ে পড়েছে। কারণ এই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 20% গোটা বিশ্বের বাজারে অপরিশোধিত তেল সরবরাহ হয়। সরবরাহ কোথা থেকে হয় আমরা আগেও আলোচনা করেছিলাম যে হরমুজ প্রণালী। এই লাইন লাইন অফ ইকোনমি, লাইফ লাইন অফ ইকোনমি, এই যে হরমুজ প্রণালীকে বিশ্ব অর্থনীতির লাইফ লাইন অফ ইকোনমি বলা হয়,
এই লাইফলাইন এই কারণে বলা হয়, যুদ্ধের ফলে ইরানের এই প্রণালীটি ইরান বন্ধ করে দেওয়ায় জাহাজ চলাচল বন্ধ হয়ে আছে। এর ফলে এই বন্ধ করে দেওয়ার এই কৌশল ইরান নিয়েছে। তার ফলে সে বিশ্বের বাজারে এই যে 20% সরবরাহ ঘাটতি করেছে, বিশ্ব অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বিশ্বের প্রায় 20 থেকে 30% তেলবাহী জাহাজ এই সংকীর্ণ জলপথের মাধ্যমে গোটা বিশ্বে যাতায়াত করে। এখানে বাধা সৃষ্টি ফলে সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বড় দেশগুলোতে তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিমান খরচ এক লাফে বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলে পরিবহন খরচ আকাশচুম্বী হয়েছে। সুপার ট্যাঙ্ক ভাড়ার খরচ এখন তেলের দামের প্রায় 1/5 এবং জাহাজগুলি আনাগোনা কমে গেছে। তবে কেন এই আনাগোনাগুলো কমে গেছে? না, ইরান যখন সক্রিয়ভাবে ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত আনা শুরু করেছে, অর্থাৎ এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, তার ফলস্বরূপ পারস্য উপসাগরে কয়েক ডজন তেলবাহী ট্যাঙ্কার অলসভাবে বসে আছে। কেন? ইরান এই সব ট্যাঙ্কারগুলোকে, তৈলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত হানছে। তার ফলে এই হরমুজ প্রণালীতে যাতায়াত এখন বর্তমানে কার্যত শূন্যে নেমে এসেছে। ট্রাম্প মাঝখানে ইন্স্যুরেন্স ব্যাকস্টেপ, বিমা সুরক্ষা ও নো এসকর্টের প্রস্তাব দিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত তা কাজে আসেনি। পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে ইরান তার পার্শ্ববর্তী দেশগুলোকে জ্বালানির ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোর লক্ষ্য বস্তু বানাতে যখন শুরু করে। উদাহরণস্বরূপ, এই সপ্তাহের শুরুতে ইরানি ড্রোন হামলায় কাতারে সমস্ত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরা, এই শোধনাগারটি এটা হচ্ছে সৌদি আরবের বৃহত্তম তৈল শোধনাগার, এটির কার্যক্রম স্থগিত করে দিতে বাধ্য হয়েছে সৌদি আরব। উৎপাদন ক্ষমতা এই শোধনাগারটি প্রতিদিন 5,50,000 ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল পরিশোধন করতে পারে। এর ফলে অন্যান্য দেশগুলো আগাম উৎপাদন বন্ধ করে দিচ্ছে, কারণ তেল বা গ্যাস সরবরাহ বন্ধ থাকা অবস্থায় ইনফ্রাস্ট্রাকচারে যদি আক্রান্ত হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয় এবং মেরামতি করা সহজ হয়। যেমন ইরাক, যারা সাধারণত বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 5% সরবরাহ করে থাকে, তারাও সম্প্রতি তুরস্ক সেহান বন্দর পর্যন্ত বিস্তৃত যে পাইপলাইন, তার মাধ্যমে তেল রপ্তানি স্থগিত করে দিয়েছে। বিষয়টিকে আরও জটিল করে তুলে বাজারে জ্বালানির বাজারে এই অস্থিরতা, তথাকথিত জ্বালানি জাতীয়তাবাদ এর ঢেউ তুলেছে, যেখানে দেশগুলি নিজেদের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে রপ্তানি বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ড 1 মার্চে বন্ধ করেছে, সমস্ত তেল রপ্তানি স্থগিত করে দিয়েছে। চীন তার বৃহত্তম তেল শোধনাগারগুলিতে 5 মার্চ ডিজেল ও পেট্রোল রপ্তানি বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে এবং ভারতও কয়েকটি শোধনাগারে সম্ভবত ভারত সরকারের অনুরোধে এখন রপ্তানি বন্ধ রেখেছে। ফলে বিশ্ব জ্বালানির বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে এই ইরান যুদ্ধ বা ইরান। বিশ্ব অর্থনীতির উপর যুদ্ধের দ্বিতীয় প্রভাবটি হলো কি না, বিশ্বে আমি বলেছিলাম যে 3টি প্রভাব, তার মধ্যে একটি হলো জ্বালানি বাজার, দ্বিতীয়টি হচ্ছে খাদ্যের বাজার, খাদ্যের বাজারের বিপর্যয়। দ্বিতীয় প্রভাবটি হচ্ছে কি না, বিশ্বের খাদ্যের বাজারে বিপর্যয়। বিশ্ব অর্থনীতির উপর ইরান যুদ্ধ দ্বিতীয় বড় প্রভাবটি, এই যে খাদ্যের বাজারে বিপর্যয়, তা জ্বালানি সংকটের পর এটা সবচেয়ে ভয়াবহ প্রভাব এর উপর দেখা গেছে, কারণ সরাসরি মানুষের জীবনযাত্রার ব্যয় ও খাদ্য নিরাপত্তার সঙ্গে এটি জড়িত। খাদ্য বাজারে এই বিপর্যয়ের কারণগুলি আলোচনা করি। প্রধান হচ্ছে খাদ্যর জন্য, অর্থাৎ খাদ্যর বাজারে, অর্থাৎ শস্য উৎপাদনের জন্য সার খুব গুরুত্বপূর্ণ একটি মেটেরিয়াল বা উপাদান। এই সার সরবরাহ উৎপাদন ব্যাহত হয়েছে। ইরানের এই যুদ্ধে বিশ্বে খাদ্য বাজারের জন্য অতিরিক্ত ক্ষতিকর, কারণ বিশ্বের সারের একটা বিশাল অংশ এই মধ্যপ্রাচ্য থেকে আসে। বিশ্বের মোট নাইট্রোজেন সারের, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া চাহিদা প্রায় 1/3 এবং সালফারের একটি বড় অংশ পারস্য উপসাগরের দেশগুলি থেকে আসে। প্রাসঙ্গিকতার জন্য বলে রাখি যে বিশ্বের অধিকাংশ সার এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় যেখানে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়। এই কারণে মধ্যপ্রাচ্যের বড় বড় গ্যাস উৎপাদনকারী দেশগুলির আশেপাশে প্রচুর সারের কারখানা গড়ে উঠেছে এবং এই যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছে, এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20-30% সার রপ্তানি হয়। যুদ্ধাবস্থায় এই পথ দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বা বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে সারের তীব্র সংকট তৈরি হয়েছে।
এছাড়াও উৎপাদনও কম করা হয়েছে, হ্রাস পেয়েছে। কেন? কাতার এনার্জির মতো কাতার এনার্জির মতো বড়সড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি তাদের স্থাপনার হামলার কারণে, অর্থাৎ তাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে হামলার কারণে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে ইউরিয়ার দাম এক সপ্তাহে প্রায় 25% বৃদ্ধি পেয়ে প্রতি টন $5.78 পৌঁছে গেছে। কৃষি উৎপাদনে খরচ বৃদ্ধি, খাদ্য উৎপাদন ও বিতরণের প্রতিটি স্তরে খরচ বেড়ে যাচ্ছে। জ্বালানি খরচ, চাষবাসের জন্য ট্রাক্টর, সেচ পাম্প চালানো, পণ্য পরিবহনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম বাড়ায়, সরাসরি খাবারের দাম বাড়ছে। সরবরাহ ব্যবস্থা, হরমুজ প্রণালী এড়াতে জাহাজগুলো দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে। ফলে বিমা খরচ, ফ্রেট চার্জ অর্থাৎ পরিবহন ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। বৈশ্বিক খাদ্যে মূল্যস্ফীতি ও ঘাটতি কি? সেটি হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের প্রভাবে পাম তেল, সয়াবিন তেল, গমের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। কিছু ক্ষেত্রে গমের দাম গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এবং রপ্তানি ক্ষেত্রে নিষেধাজ্ঞা হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ইরান ইতিমধ্যে সব ধরনের খাদ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা মধ্যপ্রাচ্যে অন্যান্য নির্ভরশীল দেশগুলি খাদ্যের ঘাটতি তৈরি করেছে। এছাড়াও ফলন বিপর্যয় কি? যে সারের অভাবে বা উচ্চ মূল্যের কারণে কৃষকরা যখন চাষবাস কমিয়ে দিলে বা চাষাবাদ কমিয়ে দিলে দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন কমে যাওয়ার শঙ্কা রয়েছে, যার প্রভাব কয়েক মাস পরে বাজারে দেখা যাবে। সবচেয়ে ঝুঁকি থাকা দেশগুলি কি? যেসব দেশ সরাসরি আমদানির উপর নির্ভরশীল, এবং ভারতবর্ষ ইম্পোর্টের উপর নির্ভর করে, আমদানির উপর নির্ভর করে সবচেয়ে বেশি তারা চ্যালেঞ্জের মুখে পড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানের মতো দেশগুলি কাতার ও আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ সার ও এলএনজি আমদানি করে, যা ব্যাহত হওয়ার ফলে খাদ্য উৎপাদনে ব্যয় বেড়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নাইজেরিয়া, তুরস্কের মতো দেশগুলি এই সরবরাহ সংকটের কারণে চরম খাদ্য অনিরাপত্তার মুখে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছে। সুতরাং বিশ্বে খাদ্য বিপর্যয় ইরান যুদ্ধের ফলস্বরূপ। যাই হোক, তৃতীয়ত বা পরিশেষে এই যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে, সেটিও আমাদের আলোচনা করা দরকার। অবশ্যই একটি সাধারণ প্রভাব রয়েছে যে সমস্ত ভূ রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির ক্ষেত্রে শেয়ার বাজারের ওপর ব্যাপক প্রভাব ফেলে। শেয়ার বাজার এছাড়াও অন্যান্য সম্পদে আতঙ্কজনিত বিক্রির হিড়িক তৈরি হয়। আমরা ইতিমধ্যে বিশেষ করে এশিয়ার বাজারগুলোতে বড় ধরনের আমরা পতন লক্ষ্য করেছি। তবে এখানে আরও একটা নির্দিষ্ট প্রভাব রয়েছে, সেটি কি? তা হলো জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি আর তার হেডলাইন ইনফ্লেশন, যা সামগ্রিক মুদ্রাস্ফীতি উস্কে দিতে পারে, যা সুদের হার বৃদ্ধির কারণ হবে এবং এর ফলে আর্থিক সংকট তৈরি হতে পারে। এমনকি বর্তমান ভারতের শেয়ার বাজারের অবস্থাও খুব খারাপ, অবস্থা উল্লেখযোগ্যভাবে খারাপ। ইরান ও পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারতের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক এবং অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি ও ধসের কারণে এই আতঙ্ক বা ভারতবর্ষের শেয়ার বাজারে। ভারতের বাজারে সাম্প্রতিক যে প্রভাব তা হচ্ছে কি না, সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার আমরা 9 মার্চ 2026-এ সেন্সেক্স প্রায় 2500 পয়েন্ট বা 3.16% বেশি ধসে বা পতন হয়। অন্যদিকে নিফটি প্রায় 752 পয়েন্ট কমে যায়, যা কমে এখন 23,000-এর ঘরে চলেছে। 23,697, মানে 23,500 মতো এর ঘরে পৌঁছেছে। শুধুমাত্র বিশাল সোমবারে একদিনে ভারতের লগ্নিকারীদের প্রায় কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ উধাও হয়ে গেছে। গত কয়েকদিন এই ক্ষতির পরিমাণ আরও কত কোটি টাকা ছাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $113 ছাড়িয়ে গেছে। ভারত তার প্রয়োজনীয় তেলের 85% আমদানি করে। এই মূল্যবৃদ্ধি ভারতের বাণিজ্যে ঘাটতি ও মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। টাকার মানের রেকর্ড পতন হয়েছে। বৈশ্বিক অস্থিরতার কারণে ডলারের বিপরীতে ভারতের টাকার মান সর্বকালের সর্বনিম্নে ঠেকেছে, সর্বনিম্ন স্তরে রয়েছে বর্তমানে, যা রেকর্ড লো হিসাবে গণ্য করা হচ্ছে। এছাড়া এই অস্থিরতার সুযোগে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এরা ভারতীয় বাজার থেকে প্রায় $2.4 বিলিয়ন
ডলার তুলে নিচ্ছে, যা বাজারকে আরও নাজুক করে তুলছে, মানে আরও খারাপ করে তুলছে। মুদ্রাস্ফীতি ও সুদের হারের ভয়, এই জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন উৎপাদন খরচ বৃদ্ধি পায়, যা সরাসরি হেডলাইন, আমি আগেই বলেছিলাম, হেডলাইন ইনফ্লেশন বাড়িয়ে তুলতে পারে। এর ফলে আরবিআই সুদের হার বৃদ্ধি করতে বাধ্য হতে পারে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে। শুধু ভারত নয়, বিশ্বের অর্থনীতি সুদের হার বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। যে বিষয়টি আমি বলতে চাইছি সেটা হচ্ছে, গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বড় অর্থনীতির দেশগুলি মুদ্রাস্ফীতি হ্রাসের পরিপ্রেক্ষিতে সুদের হার কমিয়ে এনেছিল, যা বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছিল। এটি অনেকটা স্নায়ুচাপ কিছুটা কমেছিল, কারণ ঐতিহাসিকভাবে সাধারণত সুদের হার যখন বাড়তে থাকে তখন আর্থিক সংকট দেখা যায়। সুদের হার বাড়লে ঋণ নেওয়ার খরচ বেড়ে যায়, যা ঋণ সংক্রান্ত সংকটে ঝুঁকি বাড়িয়ে তোলে। আর এটা অনেকেই ভুলে গেছেন, 2008 সালে সংকটের আগে ঠিক এমনটি ঘটেছিল। বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার ফলে 2000-এর দশকে মুদ্রাস্ফীতি ক্রমাগত বেড়েছিল, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে বাধ্য করেছিল। এই হার 2007 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, তার ঠিক পরেই শুরু হয়েছিল সংকট। তবে পরিষ্কারভাবে বলা যায়, আমি বলতে চাইছি না যে এইরকমই ঘটবে। সুদের হার বৃদ্ধি সব ঝুঁকি নিয়ে একটা নতুন ধরনের ঝুঁকি নিয়ে আসবে। বিশেষ করে প্রাইভেট ক্রেডিট মার্কেট বা ব্যক্তিগত ঋণ বাজারে কিছু অংশ ইতিমধ্যে বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে। সুতরাং এই আলোচনা থেকে বলা যায় যে ইরান যুদ্ধ বা ইরান এখন বিশ্বের অর্থনীতির চালক বা বিশ্ব অর্থনীতিকে পরিচালনা করছে। ধন্যবাদ। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। প্রতিবেদনটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী প্রতিবেদনগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।